সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিজনেস টাইমস 24.নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু এটা জুলাই মাস চলছে, এখন গত বছর 2024-এর জুলাইতে আমাদের দেশে অনেক আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের মধ্যে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার লোক যোগ দিয়েছিল। তো আমরা সে বিষয়ে আজকে কথা বলতে চাই। এমন একজনকে নিয়ে। আমরা বাংলাদেশের মানুষ সাধারণত জানতো যে এই আন্দোলনটি হয়েছিল ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু আমরা একটা বিষয়ে বাংলাদেশের মানুষ খুব একটা বেশি আমরা জানি না, এটা নিয়ে ওরকম প্রচারও হয়নি। 2024 সালের 16 জুলাই আবু সাইদ, সে দু হাত তুলে পুলিশের সামনে যেভাবে প্রতিবাদ করেছিল, দাঁড়িয়ে গিয়েছিল, সেই দিনেই বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আবু সাইদের প্রতিবাদ দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। বাংলাদেশ ব্যাংকে কাজ করার মতো তার মন মানসিকতা সেদিন ছিল না। সেই ঘটনার প্রেক্ষিতে উনি ফেসবুকের মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন যে 16 বছরের যে অপশাসন ছিল, এই অপশাসনের বিরুদ্ধে উনি পোস্ট দিয়েছিলেন। আজকে আমরা তার সঙ্গে দেখা করতে এসেছি বাংলাদেশ ব্যাংকে। তখন কিভাবে উনি এই সাহসটি পেয়েছিলেন, তো আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। সেই প্রতিবাদী পুরুষ, সেই প্রতিবাদী বাংলাদেশের একজন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব নজরুল ইসলাম। চলুন আমরা তার সঙ্গে এখন কথা বলবো। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জি নিউজ 24। জি 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 ধন্যবাদ আপনাকে। তো আমরা জানতে চাই যে 2024-এর 16 জুলাই আপনি কিভাবে এত বড় সাহসী কাজ করলেন? এই সাহসটা আপনার কোথায় থেকে আসলো? এটা যদি আমাদের দর্শকদেরকে আপনি একটু বলেন, তাহলে তারা অনেক কিছু জানতে পারবে আপনার সম্পর্কে। প্লিজ একটু আপনি ক্যামেরায় যদি বলেন। ধন্যবাদ। জুলাই আন্দোলন যখন ছাত্ররা শুরু করলো, আসলে প্রথম দিকে আমরা সবাই কিন্তু একটু ছিলাম যে আসলে ছাত্রদের এই আন্দোলন কি অবশেষে সাকসেসফুল হবে কিনা। তো প্রথম দিকে যখন ঢাকা ইউনিভার্সিটি 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটি যে বিক্ষোভ হলো, বিক্ষোভে সাধারণ ছাত্রদের উপরে যেভাবে দলীয় বাহিনী তাদের উপর অত্যাচার নির্যাতন করলো, এই ঘটনায় আমরা আসলে সারা দেশব্যাপী আমরা খুব মর্মাহত হয়েছে। তারপরের দিনই 16 তারিখ ছিল। 16 তারিখে সারা দেশব্যাপী প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সহ বিভিন্ন দেশের সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ হয় এবং হচ্ছে যে বিশেষ করে রংপুরের আবু সাইদ যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে যখন মানে সাহসী ভূমিকা নিয়ে তার 2 হাত চেতিয়ে যেভাবে জীবন দিল, মানে পুলিশের গুলিতে জীবন দিল, এই ঘটনাটা সারা দেশের মানুষকে নাড়া দেয়। হচ্ছে যে সারা দেশের মানুষ তখন বিক্ষোভে ফেটে পড়ে। তারপরে এই ঘটনাগুলো যখন আমরা খুবই প্রত্যক্ষ করছিলাম, দেখলাম যে একের পর এক স্টুডেন্টরা, সাধারণ ছাত্ররা তাদের জীবন দিচ্ছে। ইভেন 4 বছরের শিশুও কিন্তু এ রক্ষা পায় নাই। 16 তারিখের পরে যেভাবে আন্দোলন হচ্ছিল, এবং এখানে আমরা অফিস করছিলাম, বাংলাদেশ ব্যাংকে অফিস করছিলাম, কিন্তু আমাদের হৃদয় ক্ষত বিক্ষত হচ্ছে। আসলে মানে বলে বোঝানো ছিল না ওই সময়টা। শিশুদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন চলছিল, এটা খুবই অমানবিক ছিল। তারপরে যখন 1 তারিখে 1 আগস্ট যে অসহযোগ আন্দোলন ডাক দিল, সন্ধ্যা 7টায় সম্ভবত মোহাম্মদ মাসুদ উনি হচ্ছেন এই অসহযোগ আন্দোলন ডাক দিল, তখনই হচ্ছে আমি সাথে সাথে সিদ্ধান্ত নিই যে এই অসহযোগ আন্দোলনে আমাদেরকে প্রফেশনালদেরকেও সামনের দিকে এগিয়ে আসা দরকার। কারণ এটা হচ্ছে যে গত 15 বছরে সরকারের যে আন্দোলন নির্যাতন, তাদের যে গুম খুন হত্যা নির্যাতন, এটার বিরুদ্ধে যেমন সাধারণ মানুষ ছিল অতিষ্ঠ, আর এটা ছিল হচ্ছে যে
ব্যাংকিং সেক্টরে সবচেয়ে আমি যে ব্যাংকিং সেক্টরে কাজ করতাম সেটা খুব কাছ থেকে দেখেছি যে ব্যাংকিং সেক্টরকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। ব্যাংকগুলোকে চট দখলের মতন দখল করা হয়েছে এবং এটা সরকারের খুব প্রত্যক্ষ মদদে হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা আগে স্বাধীন ছিল না কখনোই, কিন্তু স্বাধীনভাবে কাজ করতো বাংলাদেশ ব্যাংক, বেশিরভাগ সময় স্বাধীনভাবে কাজ করতো। কিন্তু মানে এই 15 বছরে যেভাবে তাদের ক্ষমতাকে খর্ব করা হয়েছে এবং এটা অনেকটা নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। ব্যাংক, নতুন ব্যাংক দেওয়া, তারপর হচ্ছে যে ব্যাংকগুলো ছিল ভালো ব্যাংকগুলো, বিশেষ করে ইসলামী ব্যাংকগুলো, যেভাবে তাদের উপরে তাদেরকে দখল করে যেভাবে তাদের টাকা পয়সাগুলো পাচার করা হয়েছে, এটা মানে ইতিহাসে এটা বিরল। বাংলাদেশে আমার মনে হয় যে বাংলাদেশে এটা বিরল এবং বিশ্বের ইতিহাসে এরকম নজির নাই যে এই জিনিসগুলো আপনাকে নাড়া দিয়েছে, ওনাকে আপনাকে নাড়া দিছে। এবং আমি তখন মনে করেছি যে না, এই যেহেতু সাধারণ ছাত্ররা যেভাবে জীবন দিচ্ছে, তাহলে আমাদের এই মুহূর্তে বসে থাকার কোনো সুযোগ নেই না। আমাদেরকে আন্দোলনে শরিক হওয়া দরকার। তাতে যত ক্ষতি হোক, এবং চাকরিকে ইভেন চাকরির মায়া ত্যাগ করে আমি সেদিন ইস্তফা দিয়েছিলাম। বলেছিলাম যে জনগণের সরকার, যদি যারা ছাত্ররা আন্দোলন করতেছে তাদের সমর্থিত যদি সরকার আসে, তাহলে আমি আবার যোগদান করব, নতুবা আমি আর যোগদান করব না। এই ছিল আমার প্রতিবাদ। এবং এটা ছিল যে যেহেতু আন্দোলন হচ্ছে এবং অসহযোগ আন্দোলন চলছে, এই মুহূর্তে তারা আহ্বান করছিল যে যেখানে আছেন, আমরা যারা বিভিন্ন অফিসে আসেন ইভেন তাদেরকেও যাতে এই আন্দোলনে শরিক হয়। তাহলে তার আহ্বানে সাড়া দেওয়াটা আমার কাছে মনে হয়েছে এটা নৈতিক দায়িত্ব। এবং তো সেটা করতে যেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুর মধ্যে পড়েছি। এবং 4 তারিখে আমার তো চাকরি ছিল না। চাকরি এখানে অপসারণ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল এবং আমাকে বিভিন্নভাবে বিভিন্নজন ফোন করে আমাকে হুমকি-ধামকি দেওয়া শুরু করেছিল। তো তারপরেও আমি ধৈর্য ধরে ছিলাম। 5 তারিখে যখন পতন হলো সরকারের, তখন 6 তারিখে আমি অফিসে জয়েন করি। আচ্ছা, আচ্ছা। তাহলে মানে এই সরকার, পূর্ববর্তী সরকার যদি থাকতো তাহলে আপনার জীবনে কি পরিণতি হতে পারত? এটা কি আপনি কখনো কল্পনা করেছিলেন? আমি তো অবশ্যই আমার তখন আর মানে আমার নিজের জীবন নিয়ে তখন মায়া ছিল না। যে আমি চিন্তা করছিলাম যে যেহেতু হাজার, হাজার ছাত্র যেখানে জীবন দিচ্ছে, সেখানে আমার অস্তিত্ব নিয়ে এটা কোনো বিষয় না। এবং আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমার পরিবারের সাথেও কথা বলেছিলাম। আচ্ছা। পরিবারের সাথে সিদ্ধান্ত নিয়ে আমার মেয়ে বলছিল যে, বাবা, ছাত্রদের আন্দোলন কখনো বৃথা যায়। ছাত্ররা যদি আন্দোলন করেছে অবশ্যই ছাত্ররা জয়লাভ করবে। তখন আমি সিদ্ধান্ত নিই এবং পরিবার জানতো যে সে এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাহলে আমার আর কোনো ছিল না। আরেকটা ছিল যে কেন আমি এই সিদ্ধান্তটা নিলাম। যেহেতু ব্যাংকিং সেক্টরে আমি চাকরি করেছি, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন, আমি তখনই আরেকটা পোস্টের মাধ্যমে স্বায়ত্তশাসনের দাবি করেছিলাম যে যদি নতুন সরকার আসে তাহলে তারা বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে কাজ করবে। কারণ এটাই হলো আমার দাবি ছিল, কি যাতে আমার দাবিটা যাতে ওই সময় এটা পরিষ্কার হয়, সাধারণ মানুষের কাছে যায় এবং হচ্ছে পরবর্তী সরকারের কাছে যায়। যে হ্যাঁ, পরবর্তী সরকার বুঝতে পারে যে হ্যাঁ, স্বাধীনতার জন্য বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য একজন কর্মকর্তা এখানে তার আত্মত্যাগ করেছিল। আচ্ছা। না, দর্শক, আমরা আসলে ওনাকে আবেগ আপ্লুপ্ত হতে দেখছি, অনেক আবেগে হচ্ছে উনি। কারণ হচ্ছে যে ওই সময়ের পরিস্থিতি উনি এখন চিন্তা করে এই যে আবেগ ওনার, এটা আমরা ওনার চোখে পানি চলে আসছে এই কথাগুলো বলতে গিয়ে। উনি কতটা আবেগ আপ্লুপ্ত হয়েছেন এটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তো উনি এই দেশের জন্য আন্দোলন করতে গিয়ে অনেকে জীবন দিয়েছেন, অনেকে ত্যাগ স্বীকার করেছেন। তো উনি অনেক বড় স্যাক্রিফাইসের জন্য উনি প্রস্তুত ছিলেন এবং সেভাবে উনি কাজ করেছেন। তো ওনাকে আমরা দেখলাম যে আসলেই
এটা বিশাল বড় একটা স্যাক্রিফাইস দেশের জন্য। তো উনি পরে আবার বাংলাদেশ ব্যাংকে জয়েন করেছেন, আবার এখন অফিস করছেন। আমরা এখন আবার শুনবো যে উনি আসলে এখন কেমন আছেন, কিভাবে অফিস করছেন, এই অনুভূতিটা ওনার কাছ থেকে শুনতে চাই। আমার যে ছিল সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের নতুন যে ইটা আসবে, নতুন সরকার আসবে এবং তারা বাংলাদেশ ব্যাংককে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে, এটাই প্রত্যাশা ছিল। ও আমি তারপর থেকে ধরেন আমি নতুন প্রশাসন আসার পরেও প্রশাসনের সাথে খুব সহযোগিতা করছি, কাজ করছি। কিন্তু প্রশাসনে আসলে হচ্ছে কি যে এটা যেহেতু একটা কারণ একটা প্রশাসনে অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে। তো সেই জায়গাটায় ফোকাসটা আমাদের প্রশাসনে, নতুন প্রশাসনে আমি দেখি নাই যে ওই ফোকাসটা দিতে পারছে আরকি। কারণ প্রশাসনের মধ্যে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে এবং প্রতিবন্ধকতা তারা প্রতি পদে, পদে ফেস করছে তারা। এবং ইভেন এই নতুন সরকার আসার পরে যে এতগুলো আন্দোলন হলো, মানে এইটা পৃথিবীর যে কোন নতুন সরকার আসার পরে এত আন্দোলন হয় নাই। তো অন্তর্বর্তী সরকারের এইটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল, যেটা হচ্ছে যে আসলে সবাই কথা বলছে, সবাই কথা বলছে, সবাই আন্দোলন করছে, সবাই রাস্তায় নেমে তাদেরকে করছে। তো যার কারণে সরকারও আসলে ওই রকম অর্থনৈতিক সেক্টরে, আর্থিক খাত নিয়ে যে সংস্কারগুলো করা প্রয়োজন, সেই কাজগুলো আম কাঙ্ক্ষিত পর্যায়ে পরিচিত হয় নাই, করতে পারে নাই তারা। তো তারপরেও কিছু প্রস্তাবনা আকারে এখন পর্যন্ত আইন আকারে একটা কিছু কাজ চলছে। এই কাজগুলো যদি সম্পন্ন করা যায় এবং সরকারের উচ্চ পর্যায়ে যদি সকল মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সম্পর্কের মাধ্যমে যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের আর্থিক খাতে একটা সংস্কার আশা করা যেতে পারে। আচ্ছা, আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি জুলাই অগাস্টে আন্দোলনের সঙ্গেই ছিলেন, তো আপনার এই জুলাই আন্দোলনে যে এই যে ত্যাগের বিনিময়ে সরকার থেকে আপনি কোনো রিকগনিশন পেয়েছেন কিনা? না, আমি কোনো রিকগনিশন পাই নাই। আমি আসলে রিকগনিশনের জন্য আমি চেষ্টাও করি নাই যে আমি সরকারের কাছ থেকে কোনো রিকগনিশন খাবো। আ এটা আমি কাজ করেছি, আমি সাধারণ মানুষের জন্য কাজ করেছি এবং আ দেশের সাধারণ মানুষকে ওই সময় যখন আমি এই সিদ্ধান্তটা নেই, মূলত উদ্দেশ্য ছিল যে এটাকে মানে একটা সাকসেস পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার পক্ষ থেকে একটা বড় ত্যাগ। এটা হলো যাতে এটা সাধারণ মানুষ, সাধারণ ছাত্র যারা আছে তারা উৎসাহিত হতে পারে এবং তাদের আন্দোলনকে আরো বেগবান করতে পারে। এটা আমার উদ্দেশ্য ছিল। আমি সেটা যখন সাকসেসফুল হয়েছে আমি মনে করছি যে আমি সফল। এরপরে আর কোনো রিকগনিশন বা কোনো আমার কাম্য না। যার কারণে এটার জন্য আমি চেষ্টাও করি নাই এবং হচ্ছে আমি এটা প্রত্যাশাও করি না। গত ২০২৪ জুলাই আন্দোলনের সময় আপনি যে ফেসবুক একটা পোস্ট দিয়েছিলেন, এই পোস্টে আপনার লেখা ছিল যে আপনি দেশের জন্য প্রয়োজনে শাহাদত বরণ করতে চান। তো আসলে আপনি এই আগ্রহটা কোথায় থেকে পেলেন? এটা মূলত ছিল আসলে বিগত সময়ে মানুষের যে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, এটার ফলে মনের মধ্যে একটা ক্ষোভ তো একটা ছিল। মানে আমরা হয়তো কিছু বলতে পারতাম না। কিন্তু হচ্ছে ভিতরের যে মানে বঞ্চনা, এটা ছিল। আর যখন দেখছি যে সাধারণ ছাত্ররা অকাতরে জীবন দিচ্ছে, আর ছোট বাচ্চা থেকে শুরু করে শিশু পর্যন্ত তাদের জীবনে নিরাপত্তা নাই। সবচেয়ে বড় যে প্রবলেমটা ছিল যেটা হচ্ছে আমাদের অর্থনীতি। এই আন্দোলনটা ছিল মূলত হচ্ছে অর্থনৈতিক একটা বিপর্যয়। অর্থনৈতিক বিপর্যয়, যেমন মুদ্রাস্ফীতি ছিল একেবারে তুঙ্গে। মানে সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে ছিল। তারপরে যারা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা পাশ করে বেরোচ্ছিল কিন্তু তাদের চাকরি ছিল না। এটা কোটা আন্দোলন থেকেই যদিও আন্দোলনটা শুরু হয়, কিন্তু চাকরির বাজারে খুব খারাপ অবস্থা ছিল। তো এই কারণেই মূলত হচ্ছে যে সরকারের অর্থনৈতিক যে বিপর্যয়, এই বিপর্যয়টা সবচেয়ে বেশি ছিল। অন্যদিকে রেমিটেন্স প্রবাহও কমে গেছে। রেমিটার যারা ছিল তারা কিন্তু আ দেশে টাকা প্রতিবাদ স্বরূপ। তো সরকারের এমন একটা সিচুয়েশন ছিল যে এই সরকার যদি আরো কিছুদিন থাকতো এবং নতুন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে বাঁচানোর যে চেষ্টা, এটা আগে থেকেই চলছে। যেটা হচ্ছে যে মানে অর্থনীতির জন্য প্রচণ্ড চরম ক্ষতিকর।
একটা দেশের অর্থনীতি কিন্তু মানে টাকা টাকা সবে চলতে পারে না। চলতে পারে না। এই চলছিল তখন আমার মধ্যে ছিল যে এটা এই সরকার এভাবে চলতে থাকলে আমাদের ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতি পুরা ধ্বংস হয়ে যাবে। কলাপস করো জি, একেবারে কলাপস করো এবং সেই পর্যায়ে কিন্তু পৌঁছেছিল এবং জনগণের মধ্য থেকে যে অটোমেটিক রেসপন্স আসছে এটা তারই ফল মানে অর্থনৈতিক বিপর্যয়ের ফল এবং সো আমি তো মনে করেছি যে এটা যদি আমরা এখন যদি এটা চেঞ্জ না হয় পরিবর্তন না হয় তাহলে দেশে আরো বেশি বিপর্যয় তৈরি হবে তাহলে এখন সময় হচ্ছে লাস্ট সময় যেটা হচ্ছে যে টু চেঞ্জ টু টেক দ্য রোল। সর্বশেষ আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে আপনি যে মনোবল দেখিয়েছেন জুলাই আন্দোলনে যে ত্যাগ স্বীকারের মনোবল দেখিয়েছেন তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বার্তা রয়েছে আপনার কিংবা উপদেশ বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি ধরনের উপদেশ রয়েছে? ভালো প্রশ্ন করেছেন। জুলাই আন্দোলন মানে এটা ছিল আমাদের ইতিহাসের একটা বড় একটা অর্জন যেটা হলো ছাত্ররা পড়ে দেখিয়েছে ছাত্রদের যে শক্তি মানে প্রত্যেক মানুষের মধ্যে যে শক্তি আছে এবং বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি দেখেই কিন্তু তারা বিজয় ছিনিয়ে নিয়েছে। সো ছাত্ররা কিছু করতে পারে তারা যদি একটা কিছু চায় তাহলে তারা একটা কিছু করতে পারে সেটা প্রমাণিত হয়েছে এই জুলাই আন্দোলনের মাধ্যমে। তো আমাদের কাছে সামনে যে অর্জনটা রয়েছে সামনে যেটা আমাদের করতে হবে সেটা হলো বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে করতে এটা অর্থনীতিকে সমৃদ্ধশালী এবং হচ্ছে আমাদের যে সংস্কৃতিতে সমৃদ্ধশালী এটা আমাদের দরকার এটাই আমাদের একটু বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশটাকে একটু অর্থনীতিতে সমৃদ্ধশালী করতে। তবে এই যুবশক্তিকে আমাদের দেশের যদিও 60-70% এখনও ইয়াং জেনারেশন আছে এবং ইয়াং জেনারেশনদের হাতে এখন তাদের কিন্তু এই শক্তিটাকে কাজে লাগাতে হয়। তাদের ইনোভেটিভ তারা অনেকটা যে কোনো একটা কিছু করতে পারে নতুন কিছু করার ক্ষমতা আছে তাদের। তো তাদেরকে এই দিকে এখন ফোকাস দিতে হবে দেশের অর্থনীতি কীভাবে স্বাবলম্বী হতে পারে। মানে আমি বলবো যে চাকরির তো অবশ্যই কোটা দরকার কোটা আমরা বিলুপ্ত চেয়েছি বিলুপ্ত হয়েছে কিন্তু এখন দরকার হচ্ছে চাকরির দিকে না ঝুঁকে আমাদের কিন্তু চাকরির সৃষ্টি করতে হবে। চাকরির সৃষ্টি কীভাবে করা যায় কেমন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করা যে এন্টারপ্রেনার হিসাবে নিজেকে তৈরি করা এই জায়গাটায় হচ্ছে ইয়াংদেরকে সামনের দিকে আগে আসতে হবে। কারণ প্রতি বছর একটা সরকারি জবে হয়তো 1 লাখ বা 2 লাখ কর্মকর্তা জয়েন করতে পারে তো বেসরকারি সব মেলায় হয়তো 2 লাখ কিন্তু আমরা প্রতি বছর 14 লক্ষ যুবশক্তি বের হচ্ছে মানে গ্রাজুয়েট বের হচ্ছে। তো এই যে অতিরিক্ত যে 8 থেকে 10 লাখ জনশক্তি এই জনশক্তির জন্য আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করা কথা এই কর্মসংস্থান শুধুমাত্র হতে পারে যদি এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা যদি তৈরি করা যায় তাহলে কিন্তু আমরা এই অতিরিক্ত জনশক্তি আমরা করতে পারি। তো আমাদের ইয়াং জেনারেশন অনেক সৃজনশীল তারা নতুন কিছু করতে পারে জি তাদের মধ্যে একটা জিনিস যে ক্রিয়েটিভ তারা যে কোনো কিছু করতে পারে তাদের জন্য নতুন উদ্যোক্তা তৈরির প্রকল্প এটা নিতে হবে এবং তাদেরকে এগিয়ে আসতে হবে দেশের অর্থনীতির সমৃদ্ধি করতে। এবং দুর্নীতি আমাদের দুর্নীতি একটা প্রবলেম সেই দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলেও আমাদের নতুন জনশক্তিকে কাজে লাগাতে হবে এই ছাত্র শক্তিকে কাজে লাগে তারা ফ্রেশ ক্লাস সো তারা দুর্নীতিকে পছন্দ করবে না। সো দুর্নীতিকে অবশ্যই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে। ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আজকে জুলাই আন্দোলন সম্পর্কে আপনি অনেক তথ্য দিয়েছেন। বিজনেস টাইমস 24.news আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ এবং পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা পরবর্তী কোনো পর্বে আমরা ব্যাংকিং বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যে আপনি ডিভিশনে রয়েছে এসএমই ডিভিশন নিয়ে আপনার সঙ্গে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এই পর্বটি এখানেই শেষ করছি। আমরা পরবর্তী পর্বে
নতুন আরেকজন অতিথির সঙ্গে কথা বলবো নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজনেস টাইমস 24.নিউজের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।